বন্ধুরা নমস্কার, জয় হিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন আর সামনে বসে তা শুনছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় জাতীয় পতাকা তুলছেন আর সামনে থেকে তা দেখছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একজন আরেকজনের রাজনৈতিকভাবে প্রবল প্রতিদ্বন্দ্বী, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তুলবেন লালকেল্লাতে, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর বাকি সবাই তা দেখবেন, শুনবেন, তার বক্তব্য শুনবেন, এটাও নিয়ম, এটাই স্বাভাবিক। আজকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী যখন লালকেল্লায় গেলেন তখন তাকে এত কনফিডেন্ট, এত আত্মবিশ্বাসী দেখাচ্ছিল যে তার হাবভাব দেখে মনে হচ্ছিল যে তিনি এবার লিডার অফ দ্য অপোজিশন হিসেবে তো যাচ্ছেন, কিন্তু তার মনের মধ্যে সেই ভাবটা যে আগামী বছর বা আগামী দিনে এই জায়গাতে আমি আসব প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য, এই লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার জন্য জাতির উদ্দেশ্যে, যেমনটা রাহুল গান্ধীর বাবা দিয়েছিলেন, যেমনটা তার ঠাকুমা দিয়েছিলেন, তেমনভাবে আগামী দিনে তিনি যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করার এবং সেখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে তিনি প্রস্তুতি নিচ্ছেন মনে মনে, সেটা আজকে তার ভাবভঙ্গিমাতে স্পষ্ট বোঝা গেছে। কিন্তু আজকে এমন একটা ঘটনা হয়েছে যেটা হওয়ার কথা ছিল না, যেটা হওয়া উচিত ছিল না। সেই ঘটনাটা কি? সেটা হলো রাহুল গান্ধী এখন আর শুধুমাত্র কংগ্রেসের একজন সাংসদ না, তিনি বিরোধী দলনেতা লোকসভাতে। আর বিরোধী দলনেতার পদমর্যাদা একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান। সুতরাং তিনি যখন প্রধানমন্ত্রীর ভাষণ শুনবেন বা তিনি যখন সেখানে বসবেন, তার জন্য প্রথম সারিতে ক্যাবিনেট মিনিস্টারদের পাশাপাশি তার জন্য বসার ব্যবস্থা থাকবে, এটাই নাকি প্রোটোকল। এবং এর আগে অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তখন অটল বিহারী বাজপেয়ীজি যখন পতাকা উত্তোলন করতেন বা ভাষণ দিতেন, তখন সোনিয়া গান্ধী বিরোধী দলনেতা হিসেবে তিনি ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে এই প্রথম সারিতে বসেই তিনি নাকি তা শুনতেন। এটাই প্রোটোকল ছিল। কিন্তু এইবারে এই প্রোটোকলটি মানা হয়নি, রাহুল গান্ধীকে দ্বিতীয় সারিতে বসানো হয়। তার আগে বসানো হয়েছে অলিম্পিকে মেডাল পাওয়া খেলোয়াড়দেরকে। অলিম্পিকে যারা মেডেল পেয়েছে তারা দেশের সোনার ছেলে মেয়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা যে দেশের মূল্যবান সম্পদ এবং তাদেরকে যে সারা দেশ মর্যাদা দেয়, সম্মান করে, সেগুলিও খুব স্বাভাবিক। আমরা সবাই তাদের কাছে কৃতজ্ঞ, তারা দেশের সম্মান সারা পৃথিবীতে বাড়িয়ে দেয়। কিন্তু বিরোধী দলনেতার জন্য একটা চেয়ার প্রথম রোতে, ফার্স্ট রোতে, প্রথম সারিতে ক্যাবিনেট মিনিস্টারদের সঙ্গে প্রোটোকল অনুযায়ী একটা চেয়ারের ব্যবস্থা করা যায় না, এটা বিশ্বাসযোগ্য না। এবং তার জন্য সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে সমালোচনা করা হচ্ছে, সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এবং জানা গেছে এই উপলক্ষে যে এই যে স্বাধীনতা দিবসের যে ইভেন্ট হয় লালকেল্লাতে, সেই ইভেন্টটা অর্গানাইজ করার দায়িত্ব থাকে প্রতিরক্ষা মন্ত্রকের ওপর। তো প্রতিরক্ষা মন্ত্রক মানেও তো ভারত সরকার। তো প্রতিরক্ষা মন্ত্রক এই ব্যবস্থাটা করতে পারেনি, তার প্রোটোকল ভাঙতে হয়েছে। অথচ প্রোটোকল তো ক্যাবিনেট মিনিস্টারদের জন্য ভাঙতে হয়নি, প্রোটোকল তো অন্য ভিভিআইপিদের জন্য ভাঙতে হয়নি, প্রোটোকলটা ভাঙতে হয়েছে শুধুমাত্র বিরোধী দলনেতার জন্য। তো এইটা ডেফিনেটলি একটা বিতর্কিত বিষয়, একটা আলোচনা করার মতো বিষয়, একটা সমালোচনা করার মতো বিষয় অবশ্যই। কারণ দেশের গণতন্ত্রের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি দল এবং বিরোধী দল। প্রধান বিরোধী দলনেতাকে মর্যাদা দেওয়ার মাধ্যমে মূলত গণতন্ত্রকে মর্যাদা দেওয়া হয়। সেটা কোনো একজন ব্যক্তি মাত্র না, একজন ব্যক্তি হিসেবে তিনি যাননি, তিনি বিরোধী দলনেতা হিসেবে গেছেন, এবং তাও 10 বছর পর। কারণ ভারতবর্ষে গত 10 বছরে কোনো বিরোধী দলনেতা ছিল না লোকসভাতে। কারণ বিরোধী দলনেতা হিসেবে কাউকে সিলেক্ট করতে হলে সেই বিরোধী দলের কাছে টোটাল যে লোকসভার সদস্য সংখ্যা তা 10% থাকতে হয়। এটা ছিল না গত 10 বছর ধরে কংগ্রেসের কাছে। এইবার 10 বছর পরে, এবার 2024 সালের লোকসভা নির্বাচনের পর কংগ্রেস সেই যে ক্রাইটেরিয়া সেটাকে পূরণ করার কারণে
কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং স্বীকৃতি পাওয়ার পর তিনি প্রথম এবার বিরোধী দলনেতা হিসেবে গেছেন। ডেফিনেটলি এই জায়গাটা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। তিনি শুধুমাত্র রাজীব গান্ধীর ছেলে বলেই বিরোধী দলনেতা হয়ে যাননি, তিনি শুধুমাত্র ইন্দিরা গান্ধীর নাতি বলেই বিরোধী দলনেতা হয়ে যাননি। তাকে সেখানে বসে তাকে শুনতে হয়েছে প্রধানমন্ত্রী তার ভাষণে পরিবারবাদ থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। 1 লক্ষ নেতা যারা কোনো পরিবার থেকে আসবে না তাদেরকে সামনে আনার কথা প্রধানমন্ত্রী বলেছেন। এটা প্রশংসাযোগ্য বক্তব্য। দেশে গণতন্ত্র মজবুত হয় যদি নতুন নতুন ব্যক্তিরা বিভিন্ন সাধারণ পরিবার থেকে উঠে আসতে পারে। গণতন্ত্রের জন্য এটা সুখবর, কোনো সন্দেহ নাই। কিন্তু বিরোধী দলনেতাকে যদি উদ্দেশ্য করে খোঁচা দেওয়ার জন্য যদি কথা বলা হয়ে থাকে তাহলে এটা মাথায় রাখতে হবে, এই পদটা পাওয়ার জন্য রাহুল গান্ধী কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত পায়ে হেঁটেছেন। আমার মনে হয় না স্বাধীন ভারতে আর কোনো নেতা এত বিশাল পথ পায়ে হেঁটেছেন। এটা কোনো গাড়িতে চড়েননি, কিন্তু এরোপ্লেনে চড়েননি, ট্রেনে চড়েননি, কিন্তু পায়ে হেঁটেছেন। এক নাগারে এই বিশাল পদযাত্রা তিনি করেছেন এই পদটা পাওয়ার জন্য বা তার দলকে এই জায়গায় এই সম্মান পাইয়ে দেওয়ার জন্য। তিনি মণিপুর থেকে মহারাষ্ট্র পর্যন্ত কখনো পায়ে হেঁটেছেন, কখনো বাসে করে যাত্রা করেছেন। এটা কিন্তু কোনো চারটিখানি ব্যাপার না। আর কেউ যদি চারটিখানি ব্যাপার যদি বলে থাকেন তাহলে তাকে উদাহরণ দিতে হবে যে দেশের অন্য কোনো রাজনৈতিক দলের অন্য কোনো নেতাও এই রকম কঠোর পরিশ্রম, কঠোর চ্যালেঞ্জ নিয়ে এই রকম কোনো কিছু প্রতিষ্ঠা করে তারপরে কোনো পদ দখল করেছেন। এটা আর কারুর ক্ষেত্রে দেখানো যাবে না। তো এই কঠোর পরিশ্রম, কঠোর ত্যাগ, তিতিক্ষা, তপস্যার মাধ্যমে, এটা তপস্যা, ডেফিনেটলি তপস্যা। কারণ যেখানে একটা মানুষ 10 কিলোমিটার পায়ে হাঁটলে পরেই এরপরে পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, পরিশ্রান্ত হয়ে যায়, শরীরের এনার্জি খতম হয়ে যায়, তার উৎসাহ সমস্ত, উদ্দীপনা সমস্ত হাওয়ায় মিশে যায়, আর পারছি না বলে 10 জন ডাক্তারের সেবা নিতে হয়, আরাম আয়েসে এরপরে বাকি সময়টা তাকে বিশ্রাম নিতে হয়। এই ভদ্রলোক কিন্তু তা করেননি। এই ভদ্রলোক কিন্তু একদিকে তাকে যেমন ব্যাপকভাবে ট্রোল করা হয়েছে বছরের পর বছর ধরে, তাকে অবজ্ঞা করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করা হয়েছে, তাকে মূর্খ হিসাবে, তাকে অজ্ঞ হিসাবে, তাকে বোকা হিসেবে তুলে ধরা হয়েছে। এই সব কিছুর মোকাবেলা নীরবে সহ্য করার মধ্য দিয়ে করতে করতে তিনি এই কষ্টটা স্বীকার করেছেন এবং তার কারণে তার যে বিরোধী দলনেতা হওয়া এটা তার পিতার পিতৃপরিচয়ের কারণে, ঠাকুমার পরিচয়ের কারণে হয়েছে। এই কথা বলার কোনো সুযোগ গণতন্ত্রে বিশ্বাসী কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা তিনি অর্জন করে নিয়েছেন। আর এত কঠোর তপস্যার মধ্য দিয়ে অর্জন করা একটা পজিশন নিয়ে তিনি গেছেন, সেখানে তাকে দ্বিতীয় সারিতে বসতে দেওয়া হয়েছে। তার চেহারার মধ্যে দেখবেন একদম নর্মাল ভাব। তিনি তার জন্য কোনো আপত্তি করেননি, কাউকে সমালোচনা করেননি, নিন্দা করেননি, সেখান থেকে উঠে দৌড়ে বেরিয়ে যাননি, সেখানে দাঁড়িয়ে চিৎকার করেননি, বিরোধিতা করেননি, হইচই করেননি, ঝামেলা করেননি, কিচ্ছু করেননি। তিনি সেখানে বসে শান্তভাবে বিনয়ের সঙ্গে তিনি দেশের প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছেন। কারণ দেশের প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তিনি দেশের মানুষের রায় নিয়ে, সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, তাকেও সম্মান করতে হবে, তার সম্মান রক্ষা করতে হবে। তো সেইটা তিনি করেছেন, তাকে সব কিছু দেখেছেন। মনে মনে হয়তো তিনি ভেবেছেন যে আজকে নরেন্দ্র মোদীজি দেশের জাতীয় পতাকা উত্তোলন করছেন, আগামী দিনে তার জায়গাতে আমি দেশের জাতীয় পতাকা উত্তোলন করব। আজকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, তার মনের কথা বলছেন, আগামী দিনে সেই জায়গায় এসে আমি ভাষণ দেব এবং আমি আমার মনের কথা বলবো, দেশের মানুষের মনের কথা আমি তুলে ধরবো। সেই কথা হয়তো তিনি ভাবছিলেন। আর ভাবাটা খুব অস্বাভাবিক না, কারণ বিরোধী দলনেতা মানে যিনি হন তিনি সারাক্ষণ 24 ঘন্টা 24x7 তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে সরকার গঠনের জন্য প্রস্তুত থাকবেন। এটাই স্বাভাবিক। কারণ কখনো যদি প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় বা কোনো কারণে প্রধানমন্ত্রীর পদ যদি খালি হয়, তাহলে সেই জায়গাতে হতে পারে বিরোধী দলনেতাকে শপথ গ্রহণ করে সেই শূন্যস্থান পূরণ করতে হবে। তো এই কারণে দুজনকেই মুখোমুখি দেখানো হয় রাজনীতিতে। রাজনীতির ময়দানেও দুজন মুখোমুখি, দুটো দলের প্রধান নেতা, আবার সংসদীয় ব্যবস্থাতেও দুজন নেতা একে অপরের মুখোমুখি। একজনের
চেয়ার খালি হলে আরেকজন তার জন্য সেই চেয়ারে বসার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকেন এবং তার কাছে দেশ পরিচালনার পুরো একটা পরিকল্পনা থাকে। তো সেই কারণে আজকে প্রচণ্ড আত্মবিশ্বাসী রাহুল গান্ধীকে দেখা গেছে, আগামী দিনের প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকেও দেখা গেছে। যদি বলি বোধহয় খুব বেশি বাড়িয়ে বলা হবে না। আর এই কথাগুলোকে গণতন্ত্রে এগুলো স্বাভাবিক কথা হিসাবেই মনে করা যেতে পারে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, পেজটিকে যারা ফলো করেননি, তাড়াতাড়ি করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।